সিল্কের ইয়া সম্পর্কে মনে আছে তোমাদের? এই স্ট্রাকচারটা সম্পর্কে, ফিজিক্যাল স্ট্রাকচার, ফিব্রয়েন আর ইয়া থাকে, সেরিসিন থাকে। স্যার আপনার কথাটা স্যার বুঝিনি, আবার একটু বললে মানে। বলছে সিল্কের সিল্কের ক্ষেত্রে স্কাউরিং প্রসেসটাকে ডিগামিং বলা হয়, ডিগামিং। ঠিক আছে, তো ডিগামিং বলার কারণ হচ্ছে সিল্কে তোমার সেরিসিন আর ফিব্রাইন থাকে। তো সেরিসিন একটা প্রোটিন, ফিব্রাইন একটা প্রোটিন, ঠিক আছে, দুইটাই প্রোটিন। তবে এখানে সেরিসিনটা হচ্ছে তোমার পরবর্তী প্রসেসের জন্য মানে সুইটেবল না, সে কারণে আমরা ওই সিল্কের ক্ষেত্রে ডিগামিং করি, মানে হচ্ছে গামি ম্যাটেরিয়ালটা আমরা রিমুভ করি। ঠিক আছে, গামি ম্যাটেরিয়ালটা রিমুভ করে এই এই মানে সেরিসিনটা রিমুভ করি। ঠিক আছে, সে কারণে যেহেতু একটা গাম জাতীয় পদার্থ আমরা রিমুভ করি, সেই কারণে এটাকে ডিগামিং বলা হয় সিল্কের ক্ষেত্রে। ঠিক আছে, তো সিল্কের ক্ষেত্রে সিল্ক স্কাউরিং না বলে সিল্ক ডিগামিং বলা হয়। কারণ সিল্কের ফিজিক্যাল স্ট্রাকচারটার কথা মনে আছে তোমাদের? হুম, ভুলে গেছো? স্যার অনেক আগে পড়ছিলাম স্যার, মানে ওয়ানে। হ্যাঁ, মানে সিল্কের তোমার দুইটা এরকম থ্রেড থাকে। তারপরে ঠিক আছে, এটা যদি একটা সিল্ক জি স্যার। ফিলামেন্ট, ঠিক আছে, এক্ষেত্রে এগুলো হচ্ছে ফিব্রইন। আর এই যে উপরের যে অংশটা আছে, সাদা অংশ, এটা হচ্ছে সেরিসিন। ঠিক আছে, তো আমার উদ্দেশ্য হচ্ছে সিল্ক ডিগামিং এর উদ্দেশ্য হচ্ছে তোমার এই যে এগুলো হচ্ছে দুইটা থ্রেড, ঠিক আছে, সিল্ক থ্রেড, ফিব্রইন বলা হয় যে দুইটাকে। এই ফিব্রইন গুলো হচ্ছে সিল্ক ফিলামেন্টটা তৈরি করে। কিন্তু এই ফিলামেন্ট গুলোকে পাশাপাশি রাখার জন্য আমার একটা গামের ম্যাটেরিয়াল থাকে, সেটা হচ্ছে সেরিসিন। ওই সেরিসিনটাকে আমি রিমুভ করব। তবে আমার প্রয়োজন অনুসারে আমি সবগুলো সেরিসিন রিমুভ করবো না, কিছু কিছু রেখে দেবো, কিছু কিছু রিমুভ করবো। ঠিক আছে, তো আমার উদ্দেশ্য হচ্ছে ডিগামিং এর উদ্দেশ্য হচ্ছে এই যে এখানে গামের ম্যাটেরিয়াল যে দুইটা থ্রেডকে তোমার ধরে রাখছে গাম দিয়ে, ওই গামের ম্যাটেরিয়ালটাই হচ্ছে সেরিসিন, এবং এই গামের ম্যাটেরিয়ালটা আমি রিমুভ করবো, সে কারণে সিল্ক স্কারনটিকে বলা হয় সিল্ক ডিগামিং। ঠিক আছে, আমরা এখনো স্কাউরিং এর মধ্যেই আছি, আজকে সিল্কেরটা করতেছি। ঠিক আছে, জি স্যার। তাহলে হচ্ছে সিল্কের তোমার দুই ভাবে করতে পারো, একটা হচ্ছে ইয়ার্ন ফর্মে করতে পারবা, আর একটা হচ্ছে ফেব্রিক ফর্মে করতে পারবা ডিগামিং প্রসেসটা। ধরো কোনো ইয়া আমার একটা ফেব্রিক তৈরি করার সময় আমার ইয়ার্নটা ডাইং করতে হচ্ছে, বুঝছো? তো ইয়ার্নটা ডাইং করতে হলে তাহলে আমার ডিগামিংটা আগে করতে হবে। তো যেসব ক্ষেত্রে আমার মানে ডাইট ইয়ার্ন দিয়ে আমি ফেব্রিক তৈরি করবো, ওই ক্ষেত্রে আমার ইয়ার্ন ডাইং এর আগে দিয়ে ডিগামিংটা করতে হবে। আর যেসব ক্ষেত্রে আমি ডাইট ইয়ার্ন দিয়ে, মানে হচ্ছে মানে রঙিন কালার ইয়ার্ন দিয়ে যখন আমি ফেব্রিক তৈরি করব, তখন ইয়ার্নে আমি ডিগামিং করব। আর যখন আমি কালার্ড ইয়ার্ন দিয়ে না করে সরাসরি গ্রে ফেব্রিক তৈরি করব, গ্রে ফেব্রিক তৈরি করে পরে দিয়ে ডাইং প্রসেস করব, সেই ক্ষেত্রে আমি ফেব্রিকে ডিগামিংটা করব। জিনিসটা বুঝছো? স্যার আরেকবার। হ্যাঁ, হচ্ছে যে সব ক্ষেত্রে আমার ওই ইয়ার্নটা ডাইট ইয়ার্ন থাকবে। অনেক সময় তোমার ওভেন ফেব্রিকে দেখা যায় কি ওই মানে যেগুলো তোমার চেক স্ট্রেপ এরকম জাতীয় অনেকগুলো ফেব্রিক থাকে না, এরকম টাইপের কিছু ফেব্রিকের ক্ষেত্রে তোমার দেখা যায় কি একদিকে এক কালারের সুতা, অন্য দিক দিয়ে আরেক কালারের সুতা থাকে। তো তো ইয়ার্ন বিভিন্ন কালারের ইয়ার্ন যদি আমি দিয়ে ফেব্রিক তৈরি করতে যাই, তাহলে আমি ইয়ার্নটা আগে ডাইং করে ফেলতে হবে না? জি স্যার। বিভিন্ন কালার সুতা দিয়ে আমি যখন কাপড় তৈরি করবো, তখন আমার ইয়ার্নটা আগে ডাইং করে ফেলতে হবে। তো ইয়ার্নটা আগে ডাইং করতে হলে ডিগামিংটাও আগে করতে হবে।
আবার দেখা যায় কি পরবর্তীতে পুরো ফেব্রিকের কালারই একই, তাহলে আমার তার মানে হচ্ছে ফেব্রিক তৈরি করে আমার ডাইং করলে হয়। তো তাহলে ফেব্রিক তৈরি করে এরপর আমি স্কাউরিং ব্লিচিং করে তারপরে ডাইং করব, মানে ডিগামিংটা আমার ডাইং এর আগে করবো আর কি, মানে ফেব্রিক তৈরি করার পরে করবো। ঠিক আছে? তো এখন ফেব্রিক ডিগামিং ইকুইপমেন্ট হচ্ছে মানে তোমার কি কি জিনিস, কি কি ইকুইপমেন্ট দ্বারা আমরা সিল্কটা ডিগামিং করতে পারি। তো এই ক্ষেত্রে দুইটা মেশিন আছে, একটা হচ্ছে ওপেন ব্যাক আর একটা হচ্ছে হরিজন্টাল স্টার ডিগামিং মেশিন। ঠিক আছে? তো হরিজন্টালটা দেখায়। হরিজন্টাল ডিগামিং মেশিনটা হচ্ছে তোমার একটা এরকম ওপেন চারকোনা টাইপস এর, ম্যানুয়ালি করা হয় আর কি। তো এখানে একটা তোমার ইয়া থাকে, স্টিল রড থাকবে, এর উপর সিল্ক সিল্ক ইয়ার্ন গুলো এভাবে ঝুলানো থাকবে, আর এখানে তোমার ইয়াগুলো থাকবে, সলিউশন গুলো থাকবে। ঠিক আছে? কথা বুঝছো? তো এখন এখানে যখন সিল্কের যে ডিগামিং প্রসেসটা করব, এখানে সলিউশনের ভিতরে যখন থাকবে এই সিল্ক ইয়ার্নটা, তখন ডিগামিং প্রসেসটা হবে। কিন্তু দেখা যাচ্ছে কি উপরের পার্টে কি হচ্ছে, উপরের পার্টে যেগুলো পানির সলিউশনের উপরে আছে এখানে ডিগামিং হচ্ছে হচ্ছে না, ঠিক না? তো সেই কারণে এর ভিতরে আরেকটা রড থাকে, একটা দিয়ে ধরে এরপরে করে কি পরবর্তীতে নিচের পার্টটাকে উপরে তোলা হয়, উপরের পার্টটাকে নিচে দেওয়া হয়। তখন দেখা যায় কি পরে যে পার্টে তোমার ইয়া হয় নাই, স্কাউরিং হয় নাই বা ডিগামিং হয় নাই, পরবর্তীতে দেখা যায় কি ওই পার্টটা ডিগামিং হচ্ছে। জিনিসটা কি বুঝাইতে পারলাম? জি স্যার। এগুলো হচ্ছে সিল্ক ইয়ার্ন। ঠিক আছে? এগুলো হচ্ছে সিল্ক ইয়ার্ন। তো সিল্ক ইয়ার্ন গুলোকে আমি হ্যাং করে রাখতে হবে না, আমার ঝুলে রাখতে হবে না? তো ঝুলে রাখার জন্য তোমার আমি দুইটা এরকম রড ইউজ করতেছি। পরে আহ, এগুলোর উপর যখন থাকবে তখন এখানে তো সলিউশন আছে, ব্যাকের ভিতর সলিউশন আছে, তো সলিউশনের মধ্যে সিল্কের ডিগামিং প্রসেসটা হচ্ছে। এখন দেখা যায় কি যতটুকু পর্যন্ত পানি সলিউশনের নিচে আছে ততটুকু হচ্ছে, উপরের পার্টটা তো হচ্ছে না, তাই না? তো সে কারণে কিছুক্ষণ পর পর এটা ঘুরাই ঘুরাই নিচের দিকে, উপরের পার্টটাকে নিচে দেওয়া হয়, নিচের পার্টটাকে উপরে তোলা হয়, এভাবে করে মানে রোটেশন করে 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 এভাবে করা হয়। ঠিক আছে? আরেকটা স্যার হচ্ছে হ্যাঁ, স্যার ডিগামিং প্রসেস যে বলতেছি এটা কি কোন ডিগামিং স্যার, যে আমরা যে কেমিস্ট্রিতে পড়ছিলাম যে একটা ডিগামিং করা হয় ওইটা নাকি গ্যালভানাইজিং এর টাইপের যে গিভেন? না না, গ্যালভানাইজিং না। স্যার ওইটা একটু স্যার মানে বুঝতে পারি নাই আর কি, ওইটা মানে ওইটা কি বুঝাইতেছেন? কোনটা ডিগামিং? জি স্যার। ডিগামিং হচ্ছে তোমার, এটা তো হচ্ছে সিল্ক, এটা একটা সিল্ক ফিলামেন্ট, এটা পুরাটা একটা সিল্ক ফিলামেন্ট, এটা জি এটা স্যার। সিল্ক ফিলামেন্ট। তো জি সিল্ক স্যার। ফিলামেন্টের এগুলো হচ্ছে তোমার ফিব্রয়েন। ফিব্রয়েন নামে দুইটা থ্রেড থাকে ভিতরে। ঠিক আছে? ওই জি থ্রেড স্যার। গুলোকে, থ্রেড দুইটা মিলে একটা ফিলামেন্ট তৈরি হয়। তো ফিলামেন্টটা কিভাবে তৈরি হয়, থ্রেড গুলো একটার সাথে একটা থাকার জন্য তোমার একটা গামে ম্যাটেরিয়াল থাকে। এই গামে ম্যাটেরিয়ালটা হচ্ছে তোমার, এই গামে ম্যাটেরিয়ালটাকে বলা হয় সেরিসিন, যে চারপাশে মানে গাম দিয়ে দুইটা থ্রেডকে ধরে রাখে। ঠিক আছে? তো সেরিসিনটাকে রিমুভ করার প্রক্রিয়াটাকে বলা হয় তোমার ডিগামিং। ডিগামিং। কেন হচ্ছে জি স্যার। এখানে ও গামের কাজটাই করতেছে এখানে। সেরিসিন স্যার গামের কাজটা করা হইতেছে, যে প্রসেসটা আছে পূর্ণাঙ্গ প্রসেসটা ডিগামিং বলা হয়। হ্যাঁ কারণ হ্যাঁ কারণ আমি গামটা রিমুভ করতেছি, সেই কারণে এটাকে বলা হয় ডিগামিং। এটাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? ওকে। তো এখানে তোমার এই স্টার টাইপ অফ যেটা মেশিন আছে, ওটা হরিজন্টাল হয়, ভার্টিক্যাল হয়। তো আমি ভার্টিক্যালটা দেখাই। তো এখানে থাকে কি তোমার, মানে এরকম অনেকগুলো ফেব্রিক তোমার একসাথে, অনেকগুলো ফেব্রিক বিভিন্ন লেয়ারে তোমার এভাবে রাখতে পারবে। ঠিক আছে? এখানে হুক থাকে, এই হুকের সাথে এরকম অনেকগুলো হুক থাকে। তো এই হুকের সাথে তোমার ফেব্রিকের বিভিন্ন লেয়ার এভাবে রাখা যায়।
ঠিক আছে? রাখার পর এরপরে তোমার যে মেশিনটা থাকে অথবা এরকম একটা মেশিনের মধ্যে এখানে সলিউশন থাকবে, সলিউশনের মধ্যে রেখে তোমার ফেব্রিকের ক্ষেত্রে ডিগামিংটা এরকম সলিউশনের মধ্যে আমি করতে পারবো। এটা হচ্ছে ফেব্রিকের জন্য স্টার টাইপ মেশিনটা ইউজ করতেছি। আর ওপেন ব্যাক যেটা আছে এটা হচ্ছে আমি ইয়ার্নের জন্য ইউজ করতেছি। ঠিক আছে? ইয়ার্ন যখন আমি সিল্ক ইয়ার্ন ডিগামিং করব তখন এরকম মেশিনে করতে পারবো, আর যখন ফেব্রিক করব তখন এরকম হুকের মধ্যে ফেব্রিকটা বসাই দেবো, বসাই দেওয়ার পর এরপর তোমার সলিউশনের মধ্যে আমি কি করব, ডিগামিং প্রসেসটা করব এখানের মধ্যে সলিউশনটা। ঠিক আছে? জিনিসটা বুঝছো? জি স্যার। তাহলে একটা হচ্ছে ওপেন ব্যাক আর একটা হচ্ছে হরিজন্টাল স্টার ডিগামিং মেশিন। ঠিক আছে? আমি ভার্টিক্যালটা দেখাইলাম, হরিজন্টালটা এরকম এখানে ভিতরে তোমার ফেব্রিক দিয়ে এখানে তোমার স্টার মেশিনটাতে তোমার ডিগামিংটা হয়। এখন ডিগামিং প্রসেস করার সময় আমার কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে সিল্কের ক্ষেত্রে আমার পিএইচটা আমি 9 থেকে 10-এর মধ্যে রাখতে হবে। ঠিক আছে? 9 থেকে 10-এর মধ্যে। যদি আমি 9-এর নিচে নামাই তাহলে ডিগামিং প্রসেসটা খুব স্লো হবে, আর যদি আমি 10-এর উপরে তুলি তাহলে সিল্ক ড্যামেজ হতে থাকবে। ঠিক আছে? তো সে কারণে আমার 9 থেকে 10-এর মধ্যে রাখতে হবে। এই 9 থেকে 10-এর মধ্যে পিএইচ রাখতে হলে, তো কটনের ক্ষেত্রে তোমরা একটা জিনিস দেখছিলা যে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতেছিলাম। ঠিক আছে? আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করছি কিসের জন্য? যখন স্কাউরিং প্রসেস করছি কটন। কিন্তু সিল্কের ক্ষেত্রে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতে পারবো না। সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করলে আমার পিএইচটা অনেক বেশি হয়ে যাবে, 11-12 এরকম হয়ে যাবে। ঠিক আছে? তো সেই কারণে আমি কি করব, আমি এক্ষেত্রে সিল্ক ডিগামিং এর ক্ষেত্রে সোডা অ্যাশ ইউজ করব। এখন রেসিপিটা দেখো, প্রথমে ওয়েটিং এজেন্ট ইউজ করব। ওয়েটিং এজেন্টের কাজ কি এটা তো আগে বলছিলাম। তারপরে সিকোস্টারিং এজেন্ট হচ্ছে তোমার অনেকগুলো মেটাল আয়ন থাকে, মেটাল আয়ন গুলো রিমুভ করার জন্য সিকোস্টারিং এজেন্টটা ইউজ করা হয়। ঠিক আছে? অ্যান্টিফোমিং এজেন্ট ইউজ করা হয়। অ্যান্টিফোমিং এজেন্টের কাজ হচ্ছে ফোম তৈরি হলে এটা রিমুভ করা। এরপর হচ্ছে ন্যাচারাল সোপ। হ্যাঁ, এক্ষেত্রে আমি সোপ ইউজ করতে পারি বা ডিটারজেন্টও ইউজ করতে পারি। তবে সোপ ইউজ করলে আমার একটা সুবিধা হয়, সেটা হচ্ছে যখন সিল্কের ক্ষেত্রে আমি ডিগামিং প্রসেস করি তখন কিছু সোপ মানে সিল্ক অ্যাবজর্ব করলে তখন দেখা যায় কি একটা সফট বা পিচ্ছিল জাতীয় বা সফট জাতীয় একটা হ্যান্ড ফিল হয়। তো সেই কারণে আমি সোপ ইউজ করলে হ্যান্ড ফিলটা পাই, আর ডিটারজেন্ট ইউজ করলে পাওয়া যায় না। তো বর্তমানে কিছু ডিটারজেন্ট আছে যেগুলো এরকম হ্যান্ড ফিলের জন্য তৈরি করা হয়। ঠিক আছে? এরপর আমি ইউজ করব সোডা অ্যাশ। এখানে কিন্তু খেয়াল করো, সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করব না, আমি সোডা অ্যাশ ইউজ করব। ঠিক আছে? আর টেম্পারেচারটা 90 থেকে 95 দিলে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে, এবং পিএইচটা খেয়াল করো 9 থেকে 10-এর ভেতর রাখবো। 10-এর উপরেও যেতে পারবো না, আবার 9-এর নিচেও নামাবো না। 9 to 10 এর মধ্যে রাখবো, এবং 9 to 10 এর মধ্যে রাখার জন্য আমি সোডা অ্যাশটাই ইউজ করব। ঠিক আছে? M2L মানে কি বলছিলাম, গত ক্লাসে বলছিলাম M2L মানে কি? Materials to liquid স্যার। হ্যাঁ, Material ম্যাটেরিয়ালস টু লিকার রেশিও। ঠিক আছে? তাহলে ওয়েটিং এজেন্ট, সিকোস্টারিং এজেন্ট, অ্যান্টিফোমিং এজেন্ট, ন্যাচারাল সোপ, সোডা অ্যাশ, সোডিয়াম হাইড্রোক্সাইড হবে না, সোডা অ্যাশ হবে, টাইম, টেম্পারেচার আর পিএইচটা খেয়াল রাখতে হবে 9 থেকে 10। এখন আমি বিভিন্ন এবার হচ্ছে আরেকটা হচ্ছে সাম ডিগ্রাম সিল্ক যেটা বললাম। ঠিক আছে? এখানে হচ্ছে তোমার ডিগামিং অফ সিল্ক মানে হচ্ছে আমি অনেক ধরনের সিল্ক তৈরি করবো, যেগুলোর থেকে আমার প্রয়োজন অনুসারে আমি সেরিসিন পার্ট নির্দিষ্ট পরিমাণে রিমুভ করব।
ঠিক আছে, সব রিমুভ করব না, কথা বুঝছো? সব রিমুভ করব না যখন এটাকে তোমার প্রথম হচ্ছে বয়েলড অফ সিল্ক। তো বয়েলড অফ সিল্ক বলা হয় যে এই সিস্টেমে হচ্ছে আমি 100°C বয়েল করব, তারপর সোপ আর সোডা অ্যাশ ইউজ করব, করে আমি প্রায় 20 থেকে 25% সেরিসিন রিমুভ করব। তো 20 থেকে 25% সেরিসিন রিমুভ করলে তখন এটাকে বলা হয় বয়েলড অফ সিল্ক। ঠিক আছে, তো এটা কতটুকু আমি সেরিসিন রিমুভ করলাম এর উপর নির্ভর করে প্রসেসের নাম এবং সিল্কের নাম হয়। ঠিক আছে, তো বয়েলড অফ সিল্কটা হচ্ছে আমি যখন 20 থেকে 25% বা অনেক সময় 30%ও হয় সেরিসিনটা, মানে পুরো সেরিসিনটা আমি রিমুভ করে ফেলবো, তখনই হচ্ছে এটা বয়েলড অফ সিল্ক। আর আরেকটা প্রসেস হচ্ছে আরেকটা হচ্ছে সাপল সিল্ক। তো সাপল সিল্কটা হচ্ছে তোমার যখন আমি শুধুমাত্র 10 থেকে 15% সেরিসিন রিমুভ করব, তখন যে সিল্কটা পাওয়া যায় সেটাকে বলা হয় সাপল সিল্ক। আরেকটা হচ্ছে ইক্রু সিল্ক। ইক্রু সিল্কের ক্ষেত্রে আমি শুধু 2 থেকে 5% সেরিসিন রিমুভ করব, সেটাকে বলা হয় ইক্রু সিল্ক। ঠিক আছে, তো এখন ইক্রু সিল্কটা আমি কেন এভাবে তৈরি হচ্ছে, কারণ হচ্ছে কি ধরো আমি ইয়ার্ন থেকে ফেব্রিক তৈরি করবো, সব সেরিসিন যদি আমি রিমুভ করে ফেলি তাহলে দেখা যাবে কি সিল্কটা একদম থিন হয়ে যাবে, তখন এটার স্ট্রেংথও কম থাকবে, থিনও হবে। তখন এটা উইভিং প্রসেসে গেলে মানে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেসে গেলে তখন এটা টেনশন, এটার উপর লোড পড়লে এটা ছিঁড়ে যেতে পারে বা এটার উপর ঘর্ষণ হতে পারে। তো সেই কারণে আমি যখন ওয়ার্প ইয়ার্ন ইউজ করব, ওয়ার্প, তোমরা ফেব্রিক ম্যানুফ্যাকচারিং পড়ছো না? না না স্যার, স্যার। আমাদের না স্যার, ফেব্রিকের একটাও পড়া নাই? না না স্যার, স্যার, আমরা আমরা ফেব্রিকের স্যার না শুরুতে স্যার। করবো। আচ্ছা, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিংটা পড়তেছি এবার। ফেব্রিক তৈরি করার সময় ওয়ার্প ইয়ার্ন আছে একটা, ওয়ার্প ইয়ার্নের উপর লোডটা একটু বেশি পড়ে বা টেনশন বেশি পড়ে, ফ্রিকশন বেশি হয়। তো ওয়ার্প ইয়ার্নটাকে একটু মানে স্ট্রং থাকতে হয়। তো সেই কারণে আমরা সিল্কের ইক্রু সিল্ক কখন তৈরি করি, যখন আমরা ওই সুতাটা দিয়ে যখন ওয়ার্প ইয়ার্ন তৈরি করবো, যেহেতু এটার বেশি স্ট্রেংথ প্রয়োজন হয়, সে কারণে আমরা গাম সবগুলো রিমুভ করি না, মাত্র 2 থেকে 5% মানে আমরা গাম মানে সেরিসিন রিমুভ করবো, রিমুভ করে এরপর প্রসেসিং করবো, পরবর্তীতে আবার আমরা পুরাটা ডিগামিং করতে হলে করব। ঠিক আছে, আর রেখে দিতে চাইলে রেখে দিতে পারবো, এটা প্রয়োজনের উপর ভিত্তি করে। খুব সফট সিল্কের ফেব্রিক তৈরি করতে হয়, তখন এটা অনেক বেশিরভাগই গাম আমি রিমুভ করবো। ঠিক আছে, এটাই। তাহলে সিল্ক শেষ। সিল্কে তুমি 3 ভাবে, তাহলে যেটা বললাম যে আমি বয়েলড অফ সিল্কে আমি 20 থেকে 25% সেরিসিন রিমুভ করবো, আর সাপল সিল্কে 10 থেকে 15%, আর ইক্রু সিল্কে 2 থেকে 5% গামি ম্যাটেরিয়াল রিমুভ করবো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার সোডা অ্যাশ ইউজ করতেও পারে, না করলেও হয়, আমি সোপ সলিউশন একটু বাড়াই দিলে সোপ সলিউশন ইউজ করলো আমার করে ফেলা যায়। এবং দেখো ইক্রু সিল্কের ক্ষেত্রে রুম টেম্পারেচারে আমি প্রসেসিংটা করতে পারি, কারণ আমার খুব বেশি গামা ম্যাটেরিয়াল আমি রিমুভ করবো না। ঠিক আছে, এরপর হচ্ছে উল স্কাউরিং। এখন আবার উল ফাইবারে যাচ্ছি। ঠিক আছে, তো কটনের সাথে উলের একটা পার্থক্য, কটন না মানে উল হচ্ছে মানে এমন একটা ফাইবার যেটাতে সবচেয়ে বেশি ইম্পিউরিটিস থাকে, বুঝছো? তো উল ফাইবারের ক্ষেত্রে অনেক বেশি ইম্পিউরিটিস থাকে। তো এখন এত বেশি ইম্পিউরিটিস থাকে যে এটা দিয়ে পরবর্তীতে আমি এটা দিয়ে সুতা তৈরি করা মানে করতে গেলে খুব টাফ হয়ে যায়, ইয়ার্ন তৈরি করে ফেব্রিক তৈরি করতে গেলে। তো সেই কারণে যেহেতু উলে বেশি পরিমাণে তোমার গ্রিস থাকে, তারপরে সুইং থাকে, তারপরে তোমার ফ্যাট থাকে, অয়েল থাকে, তো তারপরে আরো একটা জিনিস থাকে ভেজিটেবল ম্যাটেরিয়ালস থাকে। তো এই জিনিসগুলো খুব বেশি পরিমাণে ময়লা থাকে। তো সেই কারণে উলের স্কারিং প্রসেসটা ফাইবার স্টেজে স্কারিং প্রসেসটা করতে হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে 2টা প্রবলেম অ্যারাইজ হয় উলের ক্ষেত্রে। একটা প্রবলেম হচ্ছে আমি যদি পিএসটা বাড়াই 11-12 এরকম ইউজ করে, তাহলে উল ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, তো সেই কারণে আমি পিএসটা কখনো 10 এর উপর উঠতে দেব না। আবার দেখা যায় কি আমি পিএসটা কম রাখলাম,
কিন্তু টেম্পারেচারটা একটু বাড়াই দিলাম, তাহলেও দেখা যায় কি উলের ক্ষেত্রে ড্যামেজ হবে। জিনিসটা বুঝতে পারছো? উলের স্কাউরিং প্রসেসটা হচ্ছে উলের ক্ষেত্রে প্রচুর পরিমাণে মানে একটা ডার্টিয়েস্ট ফাইবার, এটা সবচেয়ে বেশি ডার্টি এবং সবচেয়ে বেশি তোমার ইম্পিউরিটিস থাকে উলে। তো উলের ক্ষেত্রে যেহেতু বেশি ইম্পিউরিটিস থাকে সেই কারণে আমরা প্রথমে ফাইবার স্টেজে রিমুভ করা শুরু করি উলের ইম্পিউরিটিস গুলো। কথা বুঝছো? তো জি ফাইবার স্যার। স্টেজে যদি আমি রিমুভ করি, তো সেই ক্ষেত্রে আমার স্কাউরিং প্রসেস মানে আমরা কটনের ক্ষেত্রে কিন্তু 11-12 পিএস দিতে পারছি, কারণ হচ্ছে কটন ওই পিএইচ এ কটন ডিগ্রেড হয় না, ঠিক আছে? কিন্তু উলের ক্ষেত্রে পিএইচ যদি 10-এর উপর উঠে যায় তাহলে কিন্তু উল ক্ষতিগ্রস্ত হবে, ঠিক আছে? আবার আমি পিএইচটা 10 রাখলাম বা 10-এর থেকে কম রাখলাম, কিন্তু টেম্পারেচারটা বাড়াই দিলাম, তাহলে হয়ে যাবে কি, তাহলেও কিন্তু উলের ডিগ্রেডেশন হবে। তো সেই কারণে আমার করতে হবে কি, টেম্পারেচারটা রাখতে হবে এমন ভাবে যে উলে যেসব ফ্যাট থাকে ওইগুলো তোমার কি হবে, এগুলো মেল্টিং পয়েন্ট, মানে হচ্ছে যে সময় এগুলো গলবে, এটা হচ্ছে ধরো 40 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এগুলো গলতে শুরু করবে। তো সেই কারণে আমি 55 মানে 60-র উপর আমি তুলতে পারবো না টেম্পারেচার উলের ক্ষেত্রে। এবং এক্ষেত্রে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতে পারবো? কেউ দেখি বলো, সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতে পারবো? স্যার পিএইচ তো কম 10-এর ভিতর থাকবে, তাহলে তো স্যার সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা যাবে না মনে হয়। স্যার সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হ্যাঁ যাবে না যেহেতু 10-এর মধ্যে আছে। হ্যাঁ, তাহলে আমার ইউজ করতে হবে সোডা অ্যাশ। ঠিক আছে, তাহলে আমার সোডা অ্যাশ ইউজ করতে হবে, 10-এর ভিতরে রাখবো। তারপরে টেম্পারেচারটা আমি বেশি তুলতে পারবো না, টেম্পারেচারটা 60-এর উপর যাওয়া যাবে না, ঠিক আছে? সর্বোচ্চ 60। এই দুইটা জিনিস মাথায় রেখে আমি উলে স্কাউরিং করব। এরপরে উলের ক্ষেত্রে প্রথমে স্কাউরিং করব ফাইবার স্টেজে, ফাইবার স্টেজে করার পরে এটাকে আবার কিন্তু স্পিনিং করা যায় না, তখন আবার কিন্তু একটা প্রবলেম হয়ে যায়। তখন ওই জুটের ক্ষেত্রে আমরা যেরকম অয়েল ইউজ করি, জুট ব্যাচিং অয়েল, তো এই উলের ক্ষেত্রে আমরা কিছু অয়েল ইউজ করি, অয়েল ইউজ করে এরপরে স্পিনিং প্রসেস করি, স্পিনিং প্রসেসের পর ফেব্রিক তৈরি করি, ফেব্রিক তৈরি করে আবার স্কাউরিং করি। ফাইবার স্টেজ একবার করি, ফেব্রিক স্টেজ আরেকবার করি। ফাইবার স্টেজেরটা ইম্পর্টেন্ট, ফেব্রিক স্টেজে জাস্ট অয়েলটা রিমুভ করা, ঠিক আছে? তখন প্রধানত আমাদের ফাইবার স্টেজে খুব স্যার স্ট্রং স্কাউরিংটা করতে হয়। হ্যাঁ স্যার স্যার আমরা যদি বলো। সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি মানে পিএইচ এর মান তো বেড়ে যাবে। স্যার উলের হ্যাঁ, মধ্যে যদি পিএইচ এর মান বেড়ে যায় তাহলে সমস্যাটা কি হবে? মানে কোনো ওর প্রোটিনটা হুম, হাইড্রোলাইসিস হওয়া শুরু করবে আর কি, মানে ডিগ্রেডেশন হওয়া শুরু করবে উলের। আচ্ছা। অ্যালকালি বাড়লে প্রোটিনটা তখন ভাঙতে শুরু করবে, তখন উলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ঠিক আছে স্যার। ঠিক আছে? তো এখন উল ফাইবারের একটা স্কাউরিং প্রসেস এখানে দিছি। এটা হচ্ছে একটা হ্যারো টাইপ মেশিন, এই মেশিনটা হচ্ছে অনেক পুরাতন একটা মেশিন, তবে মোটামুটি এটাতে মানে ভালোভাবে ইয়াটা করা যায়, স্কাউরিংটা উলের। তো এখানে দেখো মেশিনটা, মেশিনটা দেখো, এটা একটা হ্যারো টাইপ মেশিন, ঠিক আছে? তো এই মেশিনে, এটা পুরা পুরা মেশিন না, এটা মেশিনের একটা পার্ট, কথা বুঝছো? এটা মেশিনের একটা পার্ট। মেশিনের এটা হচ্ছে একটা পার্ট, এরকম 4টা একসাথে পাশাপাশি মেশিন থাকবে, কথা বুঝছো? এরকম 4টা মেশিন থাকবে, তো এটাকে বলা হয় একটা বোল, ঠিক আছে? তো এরকম আমরা 4টা বোল থাকবে পাশাপাশি, 4টা।
এখানে চিত্রে শুধু একটা বোল দেখানো হয়েছে, ঠিক আছে? তো 4টা বোলের মধ্যে প্রথমটাতে দেখো আমি সোপের পরিমাণে বেশি ইউজ করছি, সোডিয়াম কার্বনেট ইউজ করছি। সেকেন্ড বলে আর সোডিয়াম কার্বনেট ইউজ করি নাই, আমি এখানে শুধু সোপ ইউজ করছি। 3 নম্বরটাতে আরেকটু কম সোপ ইউজ করছি। 4 নম্বর বলে শুধু ওয়াটার ইউজ করব। তাহলে প্রথম 3টাতে তোমার স্কাউরিং প্রসেসটা হবে, আর শেষে দিয়ে তোমার এই যে ইম্পিউরিটিস গুলা জাস্ট আমি ওয়াটার দিয়ে রিমুভ করে ফেলবো, ঠিক আছে? তো এখানে হচ্ছে কনভেয়র বেল্ট, এই বেল্টটা দিয়ে আসলে উলটা এখানে আসে, ঠিক আছে? আসার পরে এখানে অনেকগুলো তোমার র্যাক থাকে, স্পঞ্জ থাকে, স্পঞ্জ। ওরা করে কি উলটাকে মানে পুশ করে সামনের দিকে ঠেলে, উল ফাইবার গুলোকে। তো ঠেলার পরে এদিকে এখানে তো সলিউশনটা থাকে। তোমরা আমার কথা বুঝতেছো? স্যার কম বুঝতেছি স্যার। আচ্ছা ধরো আমি যাতে করে দেখাই। এটা জেনারেল চিত্রটা আঁকতে হবে না, এটা বোঝানোর জন্য দিছে। দেখো এখান থেকে আমার উল ফাইবারটা আসবে, ঠিক আছে? আসার পরে তোমার এখানে আসবে, আসার পরে এগুলো হচ্ছে এক একটা স্পঞ্জ, আর এটা হচ্ছে পুরোটা একটা র্যাক, ঠিক আছে? এটা র্যাক, এগুলো হচ্ছে স্পঞ্জ। তো স্পঞ্জ গুলো করবে কি এরকম অনেকগুলো স্পঞ্জ থাকে, ঠিক আছে? ওরা করবে কি উলটাকে সামনের দিকে পুশ করতে থাকবে, উল ফাইবার গুলোকে। উল ফাইবার, আর এখানে তোমার সলিউশনটা থাকবে, ঠিক আছে? এখানে সলিউশন। তো সলিউশনের মধ্যে দিয়ে যখন ফাইবার গুলোকে যখন স্পঞ্জ গুলো যখন পুশ করবে, তো তখন পুশ করার সময় পুশও করবে। তারপরে নিচে দিকে একটা স্ক্রু টাইপ একটা রোলার থাকে স্ক্রু এর মতো। তো এটা দুইটা কাজ করে, একটা হচ্ছে এটা ঘুরতে থাকবে, এটা যখন ঘুরবে তখন ওয়াটার গুলো ফ্লোট করবে, মানে পানিগুলো তোমার স্রোত তৈরি হবে, পানির স্রোত। তো পানির স্রোত তৈরি হলে ফাইবারের মধ্যে যেহেতু পানি বলতে সলিউশনের ইয়া স্রোত তৈরি হবে। তো স্রোত তৈরি হলে এখানে যে ফাইবারের মধ্যে যে ইম্পিউরিটিস গুলো আছে এগুলো কি হবে, এগুলো তোমার আস্তে আস্তে বের হতে থাকবে, এবং র্যাক গুলো স্পঞ্জ গুলো তোমার ফেব্রিকটাকে আস্তে আস্তে ছেড়ে থাকবে। এখন যে ইম্পিউরিটিস গুলো বের হবে, ও বের হওয়া ইম্পিউরিটিস গুলো কি করবে, এটা হচ্ছে ফলস বটম, মানে হচ্ছে এখানে ছিদ্রযুক্ত একটা নিচে ফ্লোর থাকে, যেটার উপর দিয়ে উল ফাইবারটা যেতে থাকে। তো যেহেতু এখানে নিচে ছিদ্রযুক্ত, তোমার ফলস বটম বলা হয় এটাকে, এটাকে ফলস বটম, ঠিক আছে? তো ফলস বটম থাকে যে এটা। তো এখান ছিদ্র দিয়ে উলের যেসব ইম্পিউরিটিস থাকে এগুলো আস্তে আস্তে তোমার ডাস্ট জাতীয় পদার্থ যেগুলো থাকে এগুলো নিচের দিকে তোমার নিচে চলে আসে, ঠিক আছে? চলে আসার পরে এটা তো প্রথমত তোমার একটা কাজ করে, যখন কি করে এটা যখন ঘুরে তখন পানিগুলো স্রোত তৈরি হয়, মানে পানিগুলো এভাবে স্রোত তৈরি হয়, স্রোত তৈরি হলে তখন উলের মধ্যে যে ইম্পিউরিটিস থাকে এগুলোকেও মানে
আর্লি জয়েন করো তোমরা। ওকে, আচ্ছা যতটুকু বলছি অতটুকু বুঝছো? জি স্যার। তো এই কনভেয়ার বেল্টটা দিয়ে তোমার উল্টা আসবে, আসার পরে এখানে স্পঞ্জ থাকে, স্পঞ্জ গুলো ওকে পুশ করবে, পুশ করলে উল্টা সামনের দিকে যেতে থাকবে। আর পানি তো সলিউশনের স্রোত তৈরি হবে, এভাবে তোমার স্কাউরিং প্রসেসটা চলতে থাকবে। এবং এখানে তোমার সব সলিউশনের পার্সেন্টেজটা বেশি থাকবে তোমার। এরপর নিচে ফলস বটম থাকবে, ফলস বটম থেকে ডাস্ট গুলো নিচে পড়তে থাকবে, পরে তোমার এই ড্রেন দিয়ে ড্রেন আউট হয়ে যাবে। ঠিক আছে, ডাস্ট গুলা। ঠিক আছে, এরপরেও যদি আর কোনো ময়লা থাকে তাহলে এই স্ক্রু টাইপ রোলারটা এমন ভাবে তৈরি করা যাতে এই পাশের ময়লাগুলো, এই পাশের ডার্ট গুলো এদিক দিকে আসতে থাকে এবং ওই পাশের ডার্টস গুলো এদিক দিয়ে আসতে থাকে, এসে ড্রেন দিয়ে বের হয়ে ড্রেন আউট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমার ফলস বটমের উপর উল্টা স্কোয়ারিং প্রসেস হয়ে কনভেয়র বেল্ট দিয়ে সামনে সামনে চলে যাবে, এখানে আবার স্কুইজিং হবে। ঠিক আছে, স্কুইজিং হয়ে এখানে যে ওয়াটার থাকবে এটা পরে দিয়ে নিচে চলে যাবে। ঠিক আছে, এটাই বুঝছো প্রসেসটা? জি স্যার। স্যার প্রথম দিকে যেই যে আছে ওই যে 80% যে সোডিয়াম কার্বনেট আর কি যার একটা বলছিলেন স্যার, ওইটা মনে নাই, মানে ওই বাটনটা ওইটা, এরপরটা 40% ওইটা, এরপর 37%, এরপরটা পানি আর কি, এরপর হ্যাঁ শেষে হ্যাঁ ওইটা হ্যাঁ 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 হ্যাঁ, এভাবে তোমার কনভেয়র বেল্ট দিয়ে উপরে উঠবে না, এরপর আরেকটা বলে যাবে। এভাবে 4টা বল থাকবে, এরকম এরকম 4টা বল থাকবে পাশাপাশি, একটাতে গিয়ে প্রসেসিং হয়ে উঠে আবার আরেকটাতে যাবে। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে। তো এই কারণে হচ্ছে তোমার প্রথম 3টাতে আমরা সব সলিউশন দেবো, প্রথমটাতে সোডিয়াম কার্বনেট দেবো, এভাবে তোমার স্কাউরিং করে তারপর লাস্টেরটাতে জাস্ট ওয়াটার ইউজ করবে। এটাই উলের স্কাউরিং প্রসেস। ঠিক আছে, এরপরে উলের ক্ষেত্রে আরো একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে তোমার উলের ক্ষেত্রে তোমার অয়েল গ্রিস এগুলো তো আমরা রিমুভ করলাম, করার পরে তোমার আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে কার্বনাইজিং প্রসেস। কথা বুঝছো? কার্বনাইজিং প্রসেসটা কেন করে? ভেজিটেবল ম্যাটেরিয়ালস থাকে এখানের মধ্যে, যেমন গাছের পাতা, রুট, তারপরে গাছের বীজ, এই জাতীয় জিনিসগুলো তোমার উলের মধ্যে থাকে। কারণ ভেড়া ভেড়া তো জানো, ওরা তো সবসময় কোথায়, ঘাস টাস মাঠে, খায় স্যার। হ্যাঁ ঘাসের সাথে ঘোরাঘুরি করে তৃণভূমিতে। ওই কারণে ওদের শরীরে এখানে তোমার ভেজিটেবল ম্যাটেরিয়ালস পাওয়া যায়। তো এক্ষেত্রে করে কি, প্রথম দিকে দুই ভাবে করা যায় কার্বনাইজিংটা। তোমার হচ্ছে প্রথমে আমি মেকানিক্যালি যেসব বীজ থাকে এগুলো আমি ক্রাশ করে ফেলি, প্রেসার দিয়ে ক্রাশ করে, ফাইবার থেকে ক্রাশ করে, এরপর আমি কি করে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, মানে আমি সুতা তৈরি করি। কারণ যদি মেশিনের মধ্যে দিয়ে আগেই যদি ওই বীজ থাকে, ভেজিটেবল ম্যাটেরিয়াল বা বীজ থাকে, তখন দেখা যায় মেশিনের ক্ষতি ক্ষতি করে। তো সেই কারণে আমি শুরুতে মেকানিক্যালি এগুলো ধ্বংস করতে পারি, এরপরে ফেব্রিক স্টেজে করব। ঠিক আছে, তো ফেব্রিক স্টেজেরটাই দিলাম। তো ফেব্রিক স্টেজে আমি কি করব? ফেব্রিক স্টেজে আগে রেসিপিটা দেখো। আমার এখানে মূল কাজ হচ্ছে কার্বনাইজিং এর মূল কাজটা কি? কার্বনাইজিং প্রসেসটা হচ্ছে আমি মূল থেকে ভেজিটেবল ম্যাটেরিয়ালস গুলো রিমুভ করব।
উল থেকে ভেজিটেবল ম্যাটেরিয়াল গুলো রিমুভ করাকে বলা হয় কার্বনাইজিং প্রসেস। ঠিক আছে, তো কি দিয়ে করব? অ্যাসিড দিয়ে করব, আরেকটা নন আয়নিক ওয়েটিং এজেন্ট ইউজ করব। এটা হচ্ছে আমার রেসিপি। ঠিক আছে, তো সালফিউরিক অ্যাসিড সলিউশন ইউজ করব তোমার, সালফিউরিক অ্যাসিড ইউজ করব তোমার সেলুলোজিক ম্যাটেরিয়ালটাকে ধ্বংস করার জন্য। উলটা এত পার্সেন্ট সালফিউরিক অ্যাসিডে উলের ক্ষতি হবে না। তোমার কার্বনাইজিং প্রসেসটা এমন ভাবে করতে হবে যাতে আমি অ্যাসিড ইউজ করব, যাতে আমার ভেজিটেবল ম্যাটেরিয়ালস মানে হচ্ছে সেলুলোজিক বা সেলুলোজিক ম্যাটেরিয়ালসটা যাতে আমার নষ্ট হয়, আর ইয়াটা উল পার্ট মানে প্রোটিন পার্টটা আমার ঠিক থাকে। ঠিক আছে, তাহলে এখানে এক এক নম্বরে খেয়াল করো। আচ্ছা, এখানে লেখাটা বুঝবা না? এখানে লেখাটা বুঝবা? The fabric is immersed into above solution. Above solution বলতে সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড আর ওয়েটিং এজেন্ট যেটা আছে এটাতে আমি রুম টেম্পারেচারে ইমার্শন করব। মানে হচ্ছে এখানে সলিউশনটা নেব, কার্বনাইজিং এর সলিউশনটা আমি এখানে নেব, নেওয়ার পরে এখানে ইমার্স করার পরে এরপরে হচ্ছে স্কুইজিং করব। স্কুইজিং বলতে 75 to 80% লিকার রিটেনশন, মানে এই জিনিসটা মানে বুঝছো? না স্যার। 70 to 80% লিকার রিটেনশন করব। তার মানে হচ্ছে আমি স্কুইজিং করব এমন ভাবে যদি ফেব্রিক এখানে ওয়েতে আসার সময় এটার ওজন হচ্ছে ধরো 100 গ্রাম, এটার ওজন ধরো 100 গ্রাম। 100 গ্রাম হওয়ার পরে স্কুইজিং করব যখন, তখন লিকুইড সহ ওজন হবে 175 বা 180 গ্রাম। এবার বুঝছো? জি জি স্যার। তার মানে আমি 75 to 80% এটাকে লিকারটা তুলবো 75 to 80%। তাহলে দেখা যায় কি এরপরে দিচ্ছে গিভিং অ্যান অ্যাসিড আপটেক অফ 5% অন দ্য ওয়েট অফ ম্যাটেরিয়াল। 5% আপটেক করব। 5% আপটেক করার জন্য আমি 70 to 80% লিকার স্কুইজিং করব। এখন 5% যে ইয়া থাকবে এর মানেটা কি বুঝতে পারছো? বোঝা নাই? স্যার এটা অন দি ওয়েট অফ হুম। ফেব্রিক, হ্যাঁ, অন দ্য ওয়েট অফ ম্যাটেরিয়াল লিখছে আর কি, মানে সরি ফেব্রিক। ম্যাটেরিয়াল। হ্যাঁ, এখানে 5% জিনিসটার মানে বোঝা নাই। স্যার 100% 5% আর কি, মানে ওয়েটের যেই মানে হ্যাঁ, ম্যাটেরিয়ালটা আছে না, ওই ম্যাটেরিয়ালটার 5%। জিনিসটা একটু দেখাই। আমি ইউজ করতেছি, সাপোজ ধর আমি 7% সালফিউরিক অ্যাসিড ইউজ করছি, আমি 7%। কোথায়? 100 ml পানিতে না? জি স্যার। জি স্যার। তাহলে 100 ml ওয়াটারে আমি ইউজ করলাম তোমার 7, 7 ধরো, মিলিলিটার হ্যাঁ হ্যাঁ 7 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক কিন্তু অ্যাসিড। আমি স্কুইজিং করার পরে আমি তুললাম 80% পিক আপ। 80% আমি কি করলাম? পিক আপ করলাম, মানে স্কুইজিং করার পরে আমার এখানে তাহলে 80% কি থাকলো? সলিউশনটা থাকলো। এই সলিউশনটা 80% আমি ফেব্রিকে তুললাম। এর মানে মানে স্যার বুঝছো? 7% এর 80%। না, 7% সহ নিয়ে আমি একটা সলিউশন, তো ইমার্শন রোলারের মধ্যে আমার ছিল এখানে, এখানে আমার সালফিউরিক অ্যাসিড সলিউশনটা এখানে আছে। কথা বুঝছো? এখানে সলিউশনটাতে আমার সালফিউরিক অ্যাসিডের পরিমাণ কত পার্সেন্ট? 7%। তোলার পরে এরপর আমি সলিউশনটা নিলাম, নেওয়ার পরে এখানে যখন আমি স্কুইজিং এমন ভাবে করলাম যাতে ফেব্রিকের ওজন এখানে কত 100 গ্রাম থাকে, এখানে গিয়ে এটা 180 গ্রাম হলো। তার মানে আমি 80% তুললাম না পিক আপ? জি স্যার। 80% পানি তুললাম, তাই না? জি স্যার। 80% লিকুইড তুললাম। এখন 80%, এই জিনিসটা খুব ভালো মতো খেয়াল করে, 80% আমি লিকার সলিউশন ফেব্রিকের মধ্যে এখন আছে বর্তমানে, 80% লিকার আছে। জিনিসটা বুঝছো? তাহলে জি তো স্যার। একটা জিনিস খেয়াল করো, 100 ml পানিতে সালফিউরিক অ্যাসিড আছে কত? 7 ml। হ্যাঁ, 7 ml। ঠিক আছে, তাহলে 1 ml এ কত হবে?
7 7 by 100 100 আর ATML যখন আমি স্কুইজিং করলাম তখন ATML উঠলো 100 তে। স্যার 5.6 হবে আর কি অ্যানসার 5.67 ml তাহলে কত আসে, কত পার্সেন্টেজ উঠবে? 5.60 ml আর কি স্যার হ্যাঁ ml বা এটাকে পার্সেন্টেজ, যেহেতু ফেব্রিকটা 100 ml, 100 যেহেতু ফেব্রিকটা 100 ml তাহলে এটা 5%, 5.6%। ঠিক আছে, জি স্যার তাহলে এই কারণে এখানে লেখা হয়েছে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস লেখা হয়েছে দেখো 5% অন দ্য ওয়েট অফ ম্যাটেরিয়াল। আমার রিটেন টেক আপ 5% রাখতে হবে। কেন 5%? ওইটা এখন ম্যাথমেটিক্যালি দেখাইলাম কিভাবে 5% হয়, এবার বুঝছো? আমার সলিউশনে কিন্তু থাকে 7% সালফিউরিক অ্যাসিড, কিন্তু আমার ফেব্রিকে থাকতে হবে 5% এর মতো। তো 5% এর মতো থাকতে হলে আমার টেক আপটা 80% করে ফেলতে হবে, মানে আমি 80% সলিউশন তুলবো ফেব্রিকে, তাহলে দেখা যাবে কি আমার 5% এর মতো সালফিউরিক অ্যাসিড ফেব্রিকে থাকবে। ঠিক আছে, থাকার পরে এরপর আমি দ্বিতীয় চেম্বারে যাব। এই চেম্বারে গিয়ে আমি করব কি ড্রাইং করব, মানে আমি ড্রাই করব, হ্যাঁ শুকাবো। এখন শুকাইলে তখন দেখা যাবে কি ওই অ্যাসিড স্ট্রিপিং এ তোমরা কি দেখছিলা যে অ্যাসিড স্ট্রিপিং এ আমি শুকাইতে পারবো না। যদি আমার ড্রাই হয় তাহলে অ্যাসিডের কনসেন্ট্রেশন বেড়ে যাবে, অ্যাসিডের কনসেন্ট্রেশন বেড়ে গেলে ও সেলুলোজ ম্যাটেরিয়ালকে ধ্বংস করা শুরু করবে। তো এই ক্ষেত্রে যখন আমি ড্রাইং করব, ড্রাইং করলে ধরো 90 ডিগ্রি সেন্টিগ্রেডে ড্রাইং করব, করার সময় যেহেতু ওয়াটারটা চলে যাবে, সালফিউরিক অ্যাসিডটা থাকবে, তখন অ্যাসিডের কনসেন্ট্রেশন বাড়া শুরু করবে, বাড়া শুরু করবে। এরপরে যখন আমি একেবারে ইয়াতে যাব, এটা হচ্ছে তোমার বেকিং চেম্বার, এখানের মধ্যে ড্রাই হিট দেব 130 ডিগ্রি সেন্টিগ্রেডে জাস্ট 3 মিনিটের জন্য ইয়া করবো। তখন দেখা যাবে কি ওই কনসেন্ট্রেশন বাড়ার পরে ওই পরে দিয়ে যখন এখানে আরো টেম্পারেচার বাড়াবো, তখন সেলুলোজিক ম্যাটেরিয়াল গুলো পুড়ে তোমার অ্যাশ তৈরি হবে, ছাই হয়ে যাবে। কথা বুঝছো? অ্যাশ তৈরি হবে। এরপরে পরবর্তীতে আমরা রোলারের মধ্যে দিয়ে ক্রাশ করব আর একটা হচ্ছে তোমার শেক করে ছাই ম্যাটেরিয়ালটা ফেলে দেবো, আর বীজ টিজ যা থাকবে এগুলো ক্রাশ করে ভেঙে ফেলবো। ভেঙে এরপরে শেকিং করলে ওই পার্ট গুলো তোমার ইয়ার থেকে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, স্যার জি স্যার আচ্ছা জুট অ্যাসকারেন্টটা পরে পড়াবো। এই জুট অ্যাসকারেন্টটা সহজ, এটা এস্টিমেশন অফ অ্যাসকারেন্ট। স্যার ওয়েট লস হবে, তারপর আছে যে প্রসেস আমরা বাড়াই। স্যার কথা বলতেছি না স্যার কথা শোনাচ্ছে আমার? জি স্যার, শোনা যাচ্ছে। এস্টিমেশনটা এগুলো তোমরা অবশ্য নিজেরা পড়লেও বুঝবা। ওয়েট লস মানে হচ্ছে আমার যে স্কোরিং প্রসেসে আমি কি করব, ওয়েটটা লস করাবো, মানে ইয়া ইম্পিউরিটিস গুলো দূর করার কারণে ফেব্রিকের ওয়েটটা এমনিতে একটু কমে যাবে।
তো এটা 4 থেকে 8% যখন ওয়েটটা লস হবে, এটাই হচ্ছে তোমার মানে খুব ভালো মতো ওয়েল স্কাউরিং হয়েছে, এটা হচ্ছে মানে এটার প্রমাণ। ঠিক আছে? স্যার জি। স্যার ওই যে আমরা যে ডেল্টা থেকে ছিলাম না, ডেল্টা জুট মিলে ওইখানের সময় তো স্যার প্রথমেই ইমালশন যে ইয়াটা করছে ওইটাই কি ইয়া নাকি স্কাউরিং প্রসেস কিনা, মানে যখন তেল গুলা দিয়া না শুরু করছে? না 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 না, ওটা হচ্ছে তোমার লিগনিন থাকে তো, সফট করা, ওটা হচ্ছে সফট করছে। এটা হচ্ছে এক প্রকার সফেনার ইউজ করছে, মানে হচ্ছে স্যার আমরা কি ফাইবার। ওইখানে কি আমরা স্যার স্কাউরিং এর কোনো প্রসেস দেখছি? স্কাউরিং না, স্কাউরিং এর প্রসেস তো দেখো না এখানে। না না, এখানে ঠিক আছে স্কাউরিং প্রসেস দেখো না। ঠিক আছে স্যার। আচ্ছা, ইয়া ওটা কমতে ছিল তো, লস ডিটারমিনেশন ওয়েট লস, এটা একটা এক প্রকার এটা ঠিক মতো হয়েছে কিনা। ঠিক আছে? ওয়েট লসটা এখানে পার্সেন্টেজে দেখানো হয়েছে। কথা কেটে কেটে আসতেছে। হুম, আচ্ছা আচ্ছা, ওয়েট লসটা এখানে শুধু আমি যে কয়েকটা দিছি, যে কয়েকটা আমি এফিসিয়েন্সি টেস্টের জন্য, মানে স্কোরিং এফিসিয়েন্সি টেস্টের জন্য যে কয়েকটা আমি ইয়া দিছি, এগুলো দেখলে হবে। ঠিক আছে? তো এখানে প্রথম হচ্ছে ধরো ওয়েট লস। ওয়েট লসের মাধ্যমে আমি কিভাবে বুঝতে পারবো স্কোরিংটা আমার ঠিক মতো হয়েছে? ওয়েট লস হচ্ছে তোমার সূত্রটা দেখো, স্কোরিং এর আগে যে ওজনটা ছিল এটা নেব, এরপরে স্কোরিং এর পরের ওজনটা নেব। ঠিক আছে? ওই ওই দুইটাকে আমি বিফোর স্কোরিং মানে আগের স্কোরিং এর আগের ওজনটা দিয়ে ভাগ দেব। ভাগ দেওয়ার পরে স্লাইড দেখা যাচ্ছে না তো। স্যার স্লাইড শো হচ্ছে না। স্ল্যাশ শো হচ্ছে না, না স্যার। এতক্ষণ ধরে বলতেছে না কেন? না স্যার। দেখো ওয়েট লস, প্রথম হচ্ছে আমি ওয়েট লসের মাধ্যমে বুঝতে পারবো যে আমার স্কোরিংটা ভালো হয়েছে। তো কতটুকু থাকতে হবে? স্ট্যান্ডার্ড রেঞ্জ হচ্ছে 4 থেকে 8%। স্ট্যান্ডার্ড ওয়েট লসটা 4 থেকে 8%। এখানে তোমার ইয়াটা দেখো, সূত্রটা দেখো। স্কোরিং এর আগে যদি ধরো এটার ওজন ছিল, একটা স্যাম্পল নেব, ধরো এটার ওজন ছিল 10 গ্রাম, স্কোরিং এর পরে এটা 9 গ্রাম হলো। ঠিক আছে? এই দুটোটা বিয়োগ দেবো, এটাকে দিয়ে তোমার পরে বিফোর স্কোরিং কত ছিল? 10 গ্রাম। ঠিক আছে? এরপর আমি এটা 100 দিয়ে গুণ দেব। কথা বুঝছো? সাপোজ ধরো একটা ফেব্রিকের ওয়েট ছিল স্কোরিং এর আগে, স্কোরিং এর আগে তোমার 10 গ্রাম ছিল, 10 গ্রামের পরে পরে দিয়ে এটা আবার 9.5 গ্রাম হলো। কেউ একজন ক্যালকুলেশন করো। স্কোরিং এর আগে তোমার এটা ধরো ওয়েট ছিল 10 গ্রাম, স্কোরিং এর পরে 9.5 গ্রাম, তাহলে উপরে কত হবে? 0.5 গ্রাম। 0.5 জি গ্রামকে স্যার। এরপরে নিচে বিফোর স্কোরিং এ কত ছিল? 10 গ্রাম ছিল। 10। হ্যাঁ, 10 গ্রাম দিয়ে 0.5 কে ভাগ দেবো, 50 এরপরে 100%। 50% 50% নাকি 5%? স্যার 0.5 না? হ্যাঁ জি স্যার 10% স্যার। 5%? 5% স্যার, ওই যে নিচে স্যার 10 5%। হ্যাঁ 5%। যদি 5% হয় তাহলে দেখা যাচ্ছে কি স্কোরিংটা আমার ভালো হয়েছে, কারণ 4 থেকে 8% রেঞ্জের মধ্যে আছে। ঠিক আছে? এটাই হচ্ছে ওয়েট দিয়ে আমি বুঝতে পারবো আমার স্কোরিংটা ভালো হয়েছে। এরপরে নিবে অ্যাবজর্বেন্সি টেস্ট। অ্যাবজর্বেন্সি মানে হচ্ছে আমাদের স্কোরিং প্রসেসের আরেকটা কাজ হচ্ছে তোমার অ্যাবজর্বেন্সি বাড়ানো। কেন? পরের দিক দিয়ে আমি দেখা যায় কি যদি স্কোরিং প্রসেসটা করি তাহলে দেখা যায় কি আমরা অ্যাবজর্বেন্সিটা বাড়ে। ডাই অ্যাবজর্বেন্সি বাড়লে আমার কি অনেকগুলো ডাইস বেঁচে যাবে, আমার খরচও বেঁচে যাবে কিন্তু, তাই না? ডাইস কেমিক্যাল আমার খরচ বেঁচে যাবে। তো
তো আমার স্কাউরিং এর আরেকটা কাজ হচ্ছে উদ্দেশ্যের মধ্যে তোমরা পড়ছিলা, আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমার অ্যাবজর্বেন্সি বাড়ানো। কারণ আসলে কি ফেব্রিকের অ্যাবজর্বেন্সি বাড়ছে কিনা এটা আমি টেস্ট করব প্রথমে ইমার্শন টেস্ট দিয়ে। তো এটা হচ্ছে ধরো একটা স্যাম্পল নেব 1 সেন্টিমিটার ইনটু 1 সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার প্রস্থ একটা ফেব্রিক নিয়ে ওটা আমি কি করব পানির মধ্যে দেব। যদি স্কাউরিংটা ঠিক মতো না হয় তাহলে এটা ভিজে থাকবে, আর স্কাউরিংটা হলে 5 সেকেন্ডের মধ্যে এটা পানিতে কি ডুবতে শুরু করবে। ঠিক আছে? স্যার স্যার এখানে যেটা হ্যাঁ লেখা আছে স্যাম্পল অফ 1 সেন্টিমিটার, তাহলে স্যার মাঝখানে ইনটু সাইনটা মিসিং হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ইনটুটা মিসিং আছে। মনে হচ্ছে এটা 1 সেন্টিমিটার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার প্রস্থের একটা স্কয়ার ফেব্রিক জি নেব, স্যার। ওটা নিয়ে আমি পানিতে রাখবো। যদি স্কাউরিংটা আমার ঠিক মতো না হয় তাহলে কিন্তু এটা ভেসে থাকবে, আর স্কাউরিংটা হলে এটা স্টপ ওয়াচ ধরে দেখবো 5 সেকেন্ডের মধ্যে এটা পানিতে ডুবে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার স্কাউরিংটা ভালো মতো হয়েছে। এরপর আমি একটা ড্রপ টেস্ট করব। ড্রপ টেস্ট এটাও সেম। এটা হচ্ছে আমি কঙ্গোরেট সলিউশন নেব, একটা কঙ্গোরেট মানে হচ্ছে ডিরেক্ট ডাইয়ের একটা সলিউশন। এটা নিয়ে আমি ফেব্রিকের উপর দেব, দেওয়ার পরে মানে জাস্ট একটা ড্রপলেট ফেলবো, জাস্ট একটা ছোট্ট একটা ড্রপলেট ফেলবো। ওই ড্রপলেটটা দেখবো যে আমি যখন দেখবো যে এটা ফেব্রিক অ্যাবজর্ব করে ফেলছে, মানে ড্রপলেটটা ফেব্রিকের উপর ভেসে থাকতেছে না। অনেক সময় দেখা যায় কি প্রচুর মানে অনেকগুলো পাতা আছে যেগুলোর উপর ড্রপলেট ঘুরতে থাকে, খেয়াল করছে না অনেকগুলো পাতার উপর? জি স্যার, কচু পাতা। হ্যাঁ হ্যাঁ। তো এখন আমার মানে 1 সেকেন্ডের ভিতরে ওই ড্রপলেটটা ছোট্ট একটা ড্রপলেট সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরে এটা কি হয়ে যেতে হবে, কংক্রিটের এটা অ্যাবজর্ব করে ফেলবে, মানে ফেব্রিক এটা শোষণ করে ফেলবে। 1 সেকেন্ডের ভিতরে এটা যদি শোষণ করে তাহলে আমার ড্রপ টেস্টে ফেব্রিকটা পাস করলো, তার মানে আমার স্কোরিংটা ভালো হয়েছে। আরেকটা টেস্ট করতে পারি, সেটা হচ্ছে স্পট টেস্ট। এখানেও আমি 0.1% ডিরেক্ট রেড সলিউশনটা আমি দেব, দেওয়ার পরে ড্রপলেট দেওয়ার পরে এরপর আমি ড্রপলেট গুলো দেখবো। এগুলো স্পট টেস্ট আর ড্রপ টেস্ট দুইটাই কিন্তু একসাথে করা হয়। যখন আমি ফেলবো তখন প্রথমত খেয়াল করবো এটা অ্যাবজর্ব করতে কতক্ষণ সময় নিচ্ছে, আর দ্বিতীয়ত খেয়াল করবো এগুলোর ফিগারটা কেমন। যদি এটা খুব সুন্দর রাউন্ড ফিগারে থাকে তাহলে হচ্ছে গুড স্কোরিং, আর যদি একটু আঁকাবাঁকা শেপে থাকে মানে রাউন্ডের কাছাকাছি থাকে তাহলে হচ্ছে ইউনিফর্ম। আর যদি রাউন্ডের কাছাকাছি নাই থাকে একদমই মানে তোমার অ্যাবজর্পশনটা একদিকে ভালো হচ্ছে একদিকে কম হচ্ছে আঁকাবাঁকা, তার মানে বুঝবো যে স্কোরিংটা ভালো মতো হয়নি। জিনিসটা বুঝতে পারছো? জি স্যার। স্পটটা কিভাবে স্প্রেড করছে এটা আমি দেখবো, এটার উপর বেস করে আমি বুঝতে পারবো যে আমার স্কোরিংটা কেমন হয়েছে। ঠিক আছে, এরপর লাস্ট একটা প্রসেস করা দিই, এটা হচ্ছে সাওয়ারিং প্রসেস। সাওয়ারিং প্রসেসটা হচ্ছে এটা হচ্ছে জাস্ট একটা নিউট্রালাইজেশন প্রসেস। স্কাওয়ারিং প্রসেসে তোমরা খেয়াল করছো অনেক মানে আমরা প্রচুর পরিমাণে অ্যালকালি ইউজ করতাম, অ্যালকালি ইউজ করে পিএইচটা 10 11 12 এরকম রাখতাম, তাই না? তো পিএইচটা যে আমরা এরকম রাখতাম সেই কারণে আমার কিন্তু ওই পিএইচটা পরবর্তী প্রসেসেও এরকম থেকে যাবে না। তোমার পিএইচটা তো নিউট্রাল মানে ওয়াটার নিউট্রালাইজ জানতে হবে, এই কারণে আমি একটা ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা অ্যাসিটিক অ্যাসিড ইউজ করে পিএইচটা আবার 7 এ নিয়ে আসবো। এটাই হচ্ছে সাওয়ারিং প্রসেস। জিনিসটা বুঝছো? স্যার আবার একটু বলেন। হ্যাঁ, স্কাওয়ারিং প্রসেসে আমরা প্রচুর পরিমাণে অ্যালকালি ইউজ করি, অ্যালকালি ইউজ করে পিএইচটা 10 11 12 অতটুকু নিয়ে যায়। ওখানে নিয়ে গেলে তখন পিএইচটা আমার কি করতে হবে, পরবর্তী প্রসেসে আবার যখন আরো অন্যান্য প্রসেস করব তখন দেখা যাবে যে আমার পিএইচটা 11 12 13 14 এ চলে যেতে পারে, ঠিক না? তো সেই কারণে আমি করব কি আবার নিউট্রালাইজ করে ফেলবো, মানে আমার স্কাওয়ারিং এ যে আমি পিএইচ ইউজ করলাম 10 11 12 এটা তো সবসময় রাখলে হবে না, এটা আমার 7 এ নিয়ে আসতে হবে। তো জি 7 স্যার। এ নিয়ে আসার জন্য আমি জাস্ট একটু অ্যাসিড দেব, অ্যাসিড মানে ডাইলিউট কিছু অ্যাসিড ইউজ করব বা অ্যাসিটিক অ্যাসিড ইউজ করলাম, করে আমি করব কি মানে পিএইচটা কমায় ফেলবো। এটাই হচ্ছে সাওয়ারিং প্রসেস, মানে একদম আগের অবস্থায় নিয়ে আসবো 7। ঠিক আছে,
ওটাই হচ্ছে সাওয়ারিং প্রসেস। তাহলে এতটুকুই পড়াই, পরে আর ক্লাসের জটিলটা, হ্যাঁ স্যার আমাদের আজকে আর পড়াবো না। হ্যাঁ স্যার আপনার এই শীটটা যদি স্যার আমাদের একটু দিয়ে স্যার দিতেন। হ্যাঁ পিডিএফটা স্যার আজকে। আচ্ছা এটা দিয়ে দেবো, মেজবাকে দিয়ে দেবো। জি স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম।